শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এই ভিডিওটিতে আমি বহুব্রীহি সমাস পড়াবো। বহুব্রীহি সমাস আমি এর আগে তোমাদেরকে সমাসের অন্য আরও তিনটি দ্বন্দ্ব, অব্যয়ভাব এবং কর্মধারয় সমাস শ্রেণীবিভাগ সহ পড়িয়েছি। আজকে বহুব্রীহি পড়াবো। বহুব্রীহি সমাসের বৈশিষ্ট্যটা একটু ভিন্ন। আমরা অন্যান্য সমাসে পেছনেও দেখেছি এবং সামনে আরও দেখব যে কোনোটাতে পূর্বপদের অর্থের প্রাধান্য, কোনোটা পরপদের অর্থের প্রাধান্য এরকম থাকে। আর বহুব্রীহি সমাসে হচ্ছে পূর্বপদ পরপদের অর্থের প্রাধান্য না, অর্থটা একটা ভিন্ন রকম অর্থ হয়। অর্থাৎ এই সংজ্ঞাটা আমি আগেই লিখে নিয়েছি, তোমাদের তাড়াতাড়ি হয় যাতে। সমসমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে ভিন্ন একটি ভিন্ন বা বিশেষ অর্থ প্রকাশ করে। সমসমান পদ কি, এইটা একদম প্রথম ভিডিওটাতে আমি সমাসের পার্ট 1 যেটা আমার, ওখানে আমি প্রথমে দেখিয়ে দিয়েছি সমাসের স্ট্রাকচারটা। সমস্ত পদ, ব্যাস বাক্য, সমসমান পদ, পূর্বপদ, পরপদ। তো তোমরা জানো যে ব্যাস বাক্যের মধ্যে ব্যবহৃত প্রত্যেকটা পদই এক একটা সমসমান পদ, এবং এই সমসমান পদগুলো মিলে বা ব্যাস বাক্যটা সংকুচিত হয়ে এক পদে পরিণত হলে যে সমাস সাধিত পদটা হয় বা সমস্ত পদটা হয়, ওই পদটার মধ্যে ওই ব্যাস বাক্যে ব্যবহৃত পদগুলো বা সমসমান পদগুলোর অর্থেরই প্রতিফলন থাকে। কিন্তু এই সমাসটার ক্ষেত্রে একটু ভিন্ন। সেটা হচ্ছে সরাসরি ওই অর্থের প্রতিফলন থাকে না, বরং আক্ষরিক অর্থে ব্যাস বাক্যের মধ্যে ব্যবহৃত পদগুলো, সমসমান পদগুলো যে অর্থ বোঝায়, ওই সমস্ত পদে গিয়ে অন্য একটা একটা বিশেষ আলাদা ভিন্ন একটা অর্থ প্রকাশ করে। আমি দুটো এক্সাম্পল দিয়ে দেখাই তোমাদের। দেখো উদাহরণ দুটো দেখো। 10 আনন যার, এই আনন শব্দের অর্থ মূলত মুখমণ্ডল, বাট মাথা অর্থেও বোঝায়। তাহলে কি বুঝালো যে 10 মুখ কিংবা 10 মাথা যার, এর সমসমান পদগত অর্থ হচ্ছে 10 মাথা যার। কিন্তু এই সমসমান পদগুলো দিয়ে যে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটি সাধিত হয়েছে 10 আনন, এইটা বললেই আমরা, এই শব্দটা বললে আমরা বিশেষ অর্থে লঙ্কার রাক্ষস রাজা রাবণকে বুঝি। বিভীষণের প্রতি মেঘনাদ, তোমরা কবিতা আমি পড়িয়েছি বা তোমরা পড়ো, সেখানে আছে ওই রামায়ণের কাহিনীতে লঙ্কার রাক্ষস রাজা রাবণকে বোঝায় বিশেষ অর্থে 10 আনন। তাহলে সমসমান পদগুলোর অর্থের প্রতিফলন কিন্তু এখানে নেই। আমরা 10 আনন বলতে রাবণকে বুঝি, 10 মাথা, একথা আমরা কেউ বলতে যাই না। বহুব্রীহি আছে যার, বহু মানে অনেক, ব্রীহি মানে ধান। ব্রীহি শব্দের অর্থ হচ্ছে আমরা আমাদের যে ধান চাষ করি আমরা, কৃষি পণ্য ধান। তাহলে অনেক ধান আছে যার, সমসমান পদগত অর্থ। কিন্তু তাহলে এটা হবার কথা যে একজন অনেক ধান আছে যার, সে একজন সম্পন্ন কৃষক বা গৃহস্থ, আমরা এমন এর অর্থটা হবার কথা। কিন্তু বহুব্রীহি এই যে সমাস সাধিত পদটা, এটা বললেই আমরা বুঝি যে এটা বাংলা ব্যাকরণের একটা টার্ম। এই যে বহুব্রীহি সমাস এখন তোমাদের বুঝাচ্ছি, এই বহুব্রীহি শব্দের মধ্যেই বহুব্রীহি সমাসের সংজ্ঞা ব্যাখ্যা আছে। এই হচ্ছে জেনারেল বহুব্রীহি সমাস। এখন আমি বহুব্রীহি সমাসের শ্রেণীবিভাগ আলোচনা করব। একাধিক 8 রকমের বহুব্রীহি সমাস আছে, আমি বেশ কয়েকটা আলোচনা করে দেব। এর মধ্যে একটা ব্যতিহার বহুব্রীহিটা প্রথমে আলোচনা করবো, এই জন্য যে আমাদের উচ্চ মাধ্যমিক দেখো এই সমাস নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রয়োজন, উপরেও লাগে, সেটা ভিন্ন ব্যাপার। এখন তোমাদের জন্য বলছি নবম, দশম, একাদশ, দ্বাদশ কলেজে লেভেলে এক কলেজে সিলেবাস এক একভাবে পড়ায়। কোনো কলেজে ইন্টারমিডিয়েট 11-এ পড়ায়, কোনো কলেজে 12-এ পড়ায়, সেটা ভিন্ন ব্যাপার, বাট নবম থেকে দ্বাদশে লাগবে। তো ব্যতিহার কলেজ লেভেলে ব্যতিহার বহুব্রীহি সমাস পর্যন্ত, অর্থাৎ সেখানে সমাস
সমাসবদ্ধ পদ দেওয়া থাকবে, ব্যাস বাক্য নির্ণয় করে সমাসের নাম লিখবা। তো ব্যতি আর বহুব্রীহি পর্যন্ত আসে। বাকি যেগুলো কয়েকটা নিয়ম শ্রেণী বিভাগ আলোচনা করে দেখিয়ে দেব। এইটা তোমরা যারা নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী, ইভেন নিচে অষ্টম শ্রেণীর যারা, তোমাদের এটা শেখার আছে, এটা স্থায়ীভাবে কাজে লাগবে। দেখো শ্রেণী বিভাগগুলো, আমি প্রথমে দেখাচ্ছি ব্যতি আর বহুব্রীহি। এই ব্যতিহার বাংলা ব্যাকরণে ব্যতিহার কথাটার মানেই হচ্ছে ক্রিয়ার পারস্পরিকতা। ক্রিয়া সম্পাদনের সময় যদি কোনো বিষয় মিলে কোনো পারস্পরিকতা বোঝায়, তাহলে তোমার সেটাকে ব্যতিহার বহুব্রীহি বলে। যেমন আমি আরো ইজি করে তোমাদের বুঝাই দিই। এইটা তুমি সূত্র লেখো, খুব সংক্ষেপ করে আমি লিখছি। এবার আমি খুব ইজি করে এক্সাম্পলটা দিই, তারপর দেখো বুঝিয়ে দিই। তোমাদের যাদের সমাস নির্ণয় করতে দিবে প্রশ্নে, লক্ষ্য রাখবা এই যে সমাসবদ্ধ পদ বা প্রশ্নে প্রদত্ত যে শব্দটি থাকবে, লক্ষ্য করো এই সমাসবদ্ধ পদ ব্যতি আর বহুব্রীহির মাধ্যমে সাধিত সমাসবদ্ধ পদ বা সমস্ত পদের সবসময় দুটো পার্ট, কানাকানি, গলাগলি, হাসাহাসি, চুলাচুলি, লাঠালাঠি, রক্তারক্তি, এরকম ভাবে এই পদগুলো থাকে। তো দেখবা যে সবগুলো পদেরই দুটো পার্ট, কানা কানি, গলা গলি, হাসা হাসি, লাঠা লাঠি, চুলা চুলি, ঠেলা ঠেলি, এইরকম থাকে। তাহলে এই দুটো পার্ট দেখবা যে দুটো পার্টের মধ্যে প্রথম পার্টের শেষ ধ্বনি আ এবং শেষ অংশের শেষ ধ্বনি ই, প্রত্যেকটা আ প্লাস ই, এই অংশের শেষ ধ্বনি আর এই অংশের শেষ ধ্বনি কা না শেষ ধ্বনি। প্রথম কানা এবং কানি দুটো অংশ যদি ধরে নাও, তাহলে কানা এর শেষ ধ্বনি আ, না আ, আর কানি নি ই, এক সবগুলো হাসা সা আ, হাসি সি ই। তারপরে ব্যতি আর বহুব্রীহি সমাসে সমস্ত পদের প্রথম অংশের বা প্রথম খণ্ডের শেষ ধ্বনি আ এবং শেষ অংশের শেষ ধ্বনি ই থাকবে, এবং দুটো কাজের বা ক্রিয়ার পারস্পরিকতা বুঝবে। পারস্পরিকতা মানে কি? দুইটা মিলে পরস্পরে মিলে যে কাজটা করে। এই যে কানে কানে যে কথা, এই কানে কানে কথা তো একজনে বলে না, দুজনে মিলে বলে, একাধিক হইতে পারে। হাসতে হাসতে বা হাসিতে হাসিতে যে ক্রিয়া, এই একজনে হাসাহাসি, তো একজনে হাসলে সেটাকে সিঙ্গেল পার্সন হাসলে সেটাকে তো হাসাহাসি বলা হয় না, সে হাসছে হাসা বলা হয় কিংবা হাসি বলা হয়। আর যদি দুইজনে বা একাধিক জনে মিলে হাসে, তাহলে এই যে পারস্পরিকভাবে হাসলে হাসাহাসি, তাহলে ক্রিয়ার পারস্পরিকতা অর্থে ব্যতি আর বহুব্রীহি সমাসয় বুঝতে পেরেছ। এই পর্যন্ত উচ্চ মাধ্যমিক শ্রেণীর যারা, তোমাদের জন্য এই পর্যন্ত যথেষ্ট।
কারণ তোমরা 9-10 হয়তো শিখে এসছো সমাস নির্ণয় করার জন্য এই পর্যন্ত, কিন্তু এরপরে নবম দশম শ্রেণীর জন্য এই যে বাকি শ্রেণী বিভাগগুলো বলবো এগুলো থেকে নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে এবং এটা বুঝতে হবে। সেই জন্য দেখো কয়েকটা দেখাই আমি। সমানাধিকরণ বহুব্রীহি, এটা হচ্ছে পূর্বপদ বিশেষণ, খুব সংক্ষেপ করে লিখি, এবং পরপদ বিশেষ্য। সমানাধিকরণ বহুব্রীহিগুলি সবসময় পূর্বপদ বিশেষণ হিসেবে থাকবে এবং পরপদ বিশেষ্য হিসেবে থাকবে। পূর্বপদ পরপদ আগে চিনিয়েছি, দেখো উন্নত্তা, নীলকণ্ঠ। দেখো এই যে পূর্ণ শব্দটা একটি বিশেষণ পদ, আত্মা বিশেষ্য পদ, দুটো মিলে উন্নত্তা সমাসসাধিত পদটি হয়েছে। নীল একটি বিশেষণ পদ, কণ্ঠ একটি বিশেষ্য পদ, নীলকণ্ঠ শব্দটি হয়েছে শিবের অপর নাম, বিশেষ অর্থে শিবকে বোঝায়। এখানে নীলকণ্ঠ যেন নীল গলা বোঝাবে না, বিশেষ অর্থে শিবকে বোঝাচ্ছে, হিন্দুদের দেবতা। তাই আমরা দেখলাম যে পূর্বপদ বিশেষণ আছে, পরপদ বিশেষ্য আছে, এটি সমানাধিকরণ বহুব্রীহি। পরেরটা দেখো, পূর্ব সমানাধিকরণে আমরা দেখলাম পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য। আর ব্যাধিকরণ হচ্ছে পূর্বপদ এবং পরপদ দুটোই বিশেষ্য, বিশেষণ না। এখানে বিশেষ্য বিশেষণের সমাস হয় সমানাধিকরণে বা বহুব্রীহিতে। এই ব্যাধিকরণ বহুব্রীহিতে শুধু বিশেষ্য থাকবে দুটোই। দেখো শুল পানিতে যার, শুল পানি, এই শুল একটা বস্তু, ত্রিশূল, শিবের হাতে যে ত্রিশূল সেটাকে শুল বলেছে। শুল একটা বিশেষ্য পদ, পানিও বিশেষ্য পদ। এই পানি কিন্তু হাত, তোমরা এই পানি হচ্ছে ওয়াটার, দন্তন্বয় যেটা, আর মূর্ধন্য যেটা পানি, এই পানি মানে কিন্তু হাত, হ্যান্ড। বিনা পানিতে যার, বিনা পানি, ওটাও একটা বহুব্রীহি সমাসের উদাহরণ। ওই যে হিন্দুদের দেবী সরস্বতীকে বলে বিনা পানি, বিনা ধারণ করে আছে বলে। তাহলে শুল পানিতে যার, শুল পানি, দেখো দুটোই বিশেষ্য, এখানে কোনো বিশেষণ নাই। খড়গ হস্তে যার, খড়গ ওই যে বড় চড়া তলোয়ার, প্রামদা ধরনের অস্ত্র, খড়গ একটা বিশেষ্য পদ, হস্ত বা হাতও বিশেষ্য পদ। আবার দেখো
আরেকটা দেখো, আশিতে 20 jar। এই 80 শব্দের অর্থ হচ্ছে দাঁত, দাঁতে ব্র্যাকেটে বুঝা দেখা যাচ্ছে দাঁতে 20 jar। 80-20, 80-20 বললে আমরা বিশেষ অর্থে সাপ বুঝি, স্নেক। আর রস্বইকার 80 সেটা হচ্ছে 80, আর এই 80 মানে দাঁত, তাল বসায় দীর্ঘইকার। তাহলে ব্যাধিকরণ বহুব্রীহিটাও বুঝলে। এবার দেখো নয় বহুব্রীহি। কতগুলো নাবোধক অব্যয় পদ আছে, এইগুলো ন, নয়, নেই, বে, এগুলো হচ্ছে নাবোধক অব্যয়। এইরকম নাবোধক কিছু অব্যয় পদ প্রথমে বসে আমাদের নয়োর্থক বহুব্রীহি সমাস হয়। যেমন নেই, আশ্রয়, যার, নিরাশ্রয় অথবা এটা অনাশ্রিত হয়। অনাশ্রিত। তারপরে নাচার। নাচার হচ্ছে তোমার এই চারা শব্দের অর্থ হচ্ছে উপায়। এই চারা যেমন গাছের চারা, যেমন চারা একই বানান, আর এখানে এই চারা অর্থ, চারা আবার উপায় অর্থ হয়। নাচার, নেই চারা যার, নাচার। নাচার মানে আর কোনো উপায় নেই, হেল্পলেস, উপায় অন্তর নেই, এরকম অবস্থাকে আমরা বলি সেটা। ওরকম বেতার, অনন্ত, নেই অন্ত যার অনন্ত। বে, তার, বে, বে ব্র্যাকেটে দেখাইতে হয় নেই, তার, যা, বেতার। তাহলে নয় বহুব্রীহি গেল। এবার দেখো প্রত্যয়ান্ত বহুব্রীহি। প্রত্যয়ান্ত বহুব্রীহি হচ্ছে সমস্ত পদে, আমাদের যে সমাসবদ্ধ পদটা হবে, সমস্ত পদে যখন আ, আ, এ, ও, এই প্রত্যয়গুলো আমি খুব সংক্ষেপ করে লিখলাম। সমস্ত পদ যেটা হবে সেটার শেষে তোমার আ, এ, ও প্রত্যয় যুক্ত হয়ে তোমার এই সমাস হবে। যেমন ঘরের দিকে মুখ যান, ঘর মুখ। এই যে মুখ খের সাথে ও প্রত্যয় যুক্ত হয়ে গেছে, মুখ। এরপরে দেখো এক দিকে
গোজার, একগুয়ে। গো হচ্ছে কোনো কিছু করার জন্য মানুষ যখন খুব অ্যারোগেন্টলি জিদ ধরে কোনো কিছু এটা করবি, একটা জিদ ধরে থাকে, তখন কোনো কিছু যুক্তি টুক্তি না মেনে কোনো কিছু করার জন্য জিদ ধরে থাকাকে একগুয়ে, গো ধরা বলে, একগুয়ে সেইটা। তারপরে তোমার একদিকে চোখ যার, এক চোখা। এই একদিকে চোখ যার, এই যে আ প্রত্যয় যুক্ত হয়েছে, একদিকে চোখ যার, এক চোখা, এরকম আ এ ও প্রত্যয় অন্তে, সমস্ত পদের অন্তে বা শেষে এই প্রত্যয়গুলো যুক্ত হয়ে এই বহুব্রী সমাস হয় বলে এটাকে প্রত্যয়ান্ত বহুব্রী বলে। অনেকগুলো দেখালাম। আর একটা আছে মধ্য পদলোপী, আরো দুই তিনটা আছে ছোট ছোট মধ্য পদলোপী বহুব্রী আছে, এটা তো তোমাদের প্রশ্ন হইতে পারে। এইটা হচ্ছে মধ্য পদলোপী বহুব্রী, এটা দেখাই দিই। ব্যাস বাক্যের কোন অংশ লোপ পেয়ে সমস্যা দিতে হয়, যেমন গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটা হচ্ছে গায়ে হলুদ। দেখো এই যে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি। কত বড় একটা ব্যাস বাক্য, এর একটা বড় অংশ বিলুপ্ত হয়ে গিয়ে সমাস হয়েছে, শুধু ওই গায়ে হলুদটাই আছে, বাকি অংশ বিলুপ্ত হয়ে গেছে। এটাকে মধ্যপদলোপী বহুব্রী সমাস বলা হয়। বহুব্রী সমাসের শ্রেণী বিভাগ আমি অনেকগুলো বুঝিয়ে দিলাম, এখন আজকে এই ক্লাসের দ্বিগুটা বুঝিয়ে দিব। এই দ্বিগুর শব্দগত অর্থ হচ্ছে দুই গরু। এই দ্বি মানে দুই, গু মানে গরু। জানি না কেন শব্দগত অর্থ দুই গরু বিশিষ্ট সমাস, যাই হোক এটা মূল কথাটা হচ্ছে সংখ্যাবাচক শব্দ প্রথমে বসবে, কোন একটা সংখ্যাবাচক শব্দ থাকবেই, থেকে কোনো কিছুর সমাহার বা সমষ্টি বোঝাবে, এবং পরপদের এটাতে পরপদের অর্থ প্রাধান্য থাকে। দেখো শত অব্দের সমাহার, শতাব্দী, পঞ্চবটের সমাহার, পঞ্চবটী। তারপরে তিন ফলের
সমাহার, ত্রিফলা। এইটা একটা দেখো, এই যে এটা দেখাই সে, উচ্চারণটা হচ্ছে সে, এটা কিন্তু সে না, সে। এই সে মানে 3 তারের সমাহার, মানে সেতার। আমরা যে সঙ্গীত চর্চার জন্য যে তার যন্ত্র, একটা উন্নত মানের তার যন্ত্র সেতার বাজায়, এটা খুব ক্লাসিক একটা যন্ত্র, সবাই বাজানো খুব কঠিন। তো এই সেতারের সমাস সাধিত পদ সেতার, এটার ব্যাস বাক্য এরকম, সেতারের সমাহার। এই সে মানে 3, মানে সেতারে অনেকে মনে হচ্ছে যে 6টা তার আছে, উচ্চারণ শব্দটা শুনলে এরকম মনে হয় 6 না, সেতারের তার থাকে 3টা। তো এরকম যে প্রথমে দেখো শত, পঞ্চ, 3 সে, সপ্ত, অহের সমাহার সপ্তাহ, এরকম সপ্ত, শত, পঞ্চ, 3 সে, এরকম যে কোনো একটা সংখ্যাবাচক শব্দ প্রথমে থাকবে, থেকে কোনো কিছুর সমাহার বা সমষ্টি বুঝাবে, কোনো কালেক্টিভিটি বুঝাবে, এটা হচ্ছে দ্বিগু সমাস। আমি এই দুটো সমাস পরবর্তী ক্লাসে তোমাদেরকে তৎপুরুষ এবং আরো ছোট দুটো সমাস আছে, নিত্য এবং প্রাদি, এটি বুঝিয়ে দিব। আজকের ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ।